পাঠ করছি মানিক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত ছোট গল্প সরীসৃপ। চারদিকে বাগান, মাঝখানে প্রকাণ্ড তিনতলা বাড়ি। জমি কিনিয়া বাড়িটি তৈরি করিতে চারুর শ্বশুরের লাখ টাকার উপরে খরচ হইয়াছে। কিন্তু মোটে ৩০,০০০ টাকার দেনার দায়ে এই সম্পত্তি চারুর হাত হইতে খসিয়া বনমালীর হাতে চলিয়া গিয়াছে। প্রথম বয়সে চারু তার টনটনে বুদ্ধির সাহায্যে শ্বশুরের সম্পত্তির এমন চমৎকার বলি ব্যবস্থাই করিয়াছিল যে আত্মীয়র পর কেহ কোনোদিন কোনো দিক দিয়া তাহার একটি পয়সা অপচয় করিতে পারে নাই। কিন্তু বুদ্ধির তীক্ষ্ণতা ও বিকারহীনতা বজায় রাখিতে চারুর ৩টি বিশেষ অসুবিধা ছিল। প্রথমত, আজীবন তাহাকে স্ত্রীলোক হইয়াই থাকিতে হইল। দ্বিতীয়ত, তাহার আধপাকলা স্বামী ২০ বছরের মধ্যে একদিনও প্রাণত্যাগ করিল না, অথচ এই ২০ বছরের প্রত্যেকটি মুহূর্ত বেশ ভালো মানুষের মতোই স্ত্রীর চরিত্রে ভয়ঙ্কর সন্দিহান হইয়া রহিল। তৃতীয়ত, বয়স বাড়ার সঙ্গে চারুর একমাত্র পুত্রটিও স্বাভাবিক বুদ্ধি বিকাশ পাইবার কোনো লক্ষণ দেখা গেল না। শেষ জীবনে শ্রান্ত, ক্লান্ত ও ভীরুতাগ্রস্ত চারু তাই সম্পত্তির সুব্যবস্থার নামে নানা রকম মজা করিতে লাগিল। যেদিকে ক্ষতির সম্ভাবনা নাই, সেদিকে সে তার অতি সাবধানী দৃষ্টিকে ব্যাপিত করিল, আর যেদিকে সর্বনাশের পথ খোলা রহিল, সেদিকটা লাভ করিল তাহার উদাসীনতা। যাহাকে বিশ্বাস করার কথা, তাহাকে সে করিল একান্তভাবে অবিশ্বাস, আর যাহাকে জেলে দিয়ে নিজেকে বাঁচানোই ছিল উচিত, তাহার মতো বিশ্বাসী লোক সংসারে সে আর দেখিতে পাইল না। ফলে চারুর যাহা রহিল, তাহার নাম কিছুই না থাকা। কোনো লোভ হোক বা না হোক, সকলের সঙ্গে শুধু গায়ের জ্বালাতেই বিবাদ করিয়া তবে চারু হার মানিয়াছিল। বনমালীর সঙ্গে সে লড়াই করিল, কিন্তু বিবাদ করিল না। চারুর বিবাহ হয় ১৭ বছর বয়সে। বনমালী তখন ১৫ বছরের বালক মাত্র। চারুর শ্বশুর রামতারণ প্রত্যেক শনিবার ব্যারাকপুরে গঙ্গার ধারে একটা বাগান বাড়িতে স্ফূর্তি করিতে যাইত। বনমালীর বাবা ছিল তাহার প্রতিবেশী, বন্ধু এবং মোসাহেব। তাহাদের ছোট দ্বিতল গৃহের সামনে মোটর থামাইয়া রামতারণ বনমালীর বাবাকে মোটরে তুলিয়া লইত। বনমালীকে হাসিয়া বলিত, বৌমাকে পাহারা দিস বুনো। হাসিয়া বলিল, কথাটা পরিহাস নয়। নিজের পাগল ছেলের বউ বলিয়া নয়, স্ত্রী জাতির সতীত্বেই রামতারণ অবিশ্বাস করিত। কোথাও যাওয়ার আগে সে তাই বাড়িতে পাহারা রাখিয়া যাইত। কিন্তু রামতারণের বুদ্ধি ছিল, চারুর দাসীকে জিজ্ঞাসাবাদ করিয়া ব্যাপারটা প্রকাশ্য করিয়া দিবার ইচ্ছা তাহার ছিল না। মোসাহেবের সরল ছেলেটাকে সে তাই বাড়িতে রাখিয়া যাইত এবং ফিরিয়া আসিয়া নানা কৌশলে নিজের উপস্থিতির সময় চারুর গতিবিধির ইতিহাস জানিয়া লইত। বনমালীর বাবা সবই বুঝিত, কিন্তু কিছু বলিত না। হাসিত এবং কর্তব্য অবহেলা করিয়া রামতারণের বাড়ি ছাড়িয়া মার জন্য মন কেমন করায় বনমালী নিজের বাড়ি চলিয়া আসিয়াছিল জানিতে পারিলে আচ্ছা করিয়া তাহার কান মলিয়া দিত। চারুও বুঝিত, কিন্তু অবুঝের মতো তাহার রাগটা বনমালীর উপর গিয়া পড়িত না। বনমালীকে সে যত্ন করিয়া খাওয়াইত, সারাদিন তাহার সঙ্গে গল্প করিত এবং রাত্রে নিজের শোবার ঘরের পাশের ঘরখানায় তাহার বিছানা করিয়া দিয়া মাঝখানের দরজাটা খোলা রাখিয়া দিত। স্বামী গোলমাল করিলে সভয় বলিত, চুপ চুপ, বাবার হুকুম। এবং রামতারণকে তাহার ছেলে এমনি যমের মতো ভয় করিত যে আর কথাটি না কহিয়া সে শান্ত শিশুর মতো ঘুমাইয়া পড়িত। কয়েক বছর পরে রামতারণের মৃত্যুর পর ব্যবস্থা রহিত হইয়া গেল বটে, কিন্তু বনমালীর যাতায়াত বজায় রহিল। যাতায়াত সে কমাইয়া ফেলিল অনেক বয়সে, শহরের ভিতরে একটা বাড়ি করিয়া উঠিয়া যাইবার পর। আজ বিপদে পড়িয়া বনমালীকে অতিরিক্ত খাতির করিয়া কোনো সুবিধে আদায় করিবার চেষ্টার মধ্যে নানা কারণে চারুর যথেষ্ট লজ্জা ও অপমান ছিল। তবু একদিন নিমন্ত্রণ করিয়া পাখা হাতে কাছে বসিয়া এমনি উত্তপ্ত সমাদরের সঙ্গে বনমালীকে সে খাওয়াইতে বসাইল যে তাহাতে পাষাণও গলিয়া জল হইয়া যায়। বলিল, ভগবান সুবুদ্ধি দিয়েছিলেন, তাই বাগানবাড়ি তোমার কাছে বাঁধা রাখবার কথা মনে হইয়াছিল ভাই। আমার সর্বস্ব গেছে, যাক, কি আর করব, সবই মানুষের কপাল। মাথা গুজবার ঠাঁইটুকু যে রইল, এই আমার ঢের। বনমালী একবার মুখ তুলিয়া চাহিল মাত্র। চারুর মাথার চুলের কালিমা ফ্যাকাশে হইয়া আসিয়াছিল, কেবল এইটুকু লক্ষ্য করিয়া আবার সে আহারে মন দিল। আসল ইঙ্গিত করা হইয়াছে, এইবার একটু মিঠা কথা বলা প্রয়োজন বোধ করিয়া চারু বলিল,
নিরামিষ কপির ডালনা। তোমার বোধহয় ভালো লাগছে না ভাই। বেশ লাগছে। চারুর ছোট বোন পরি 1 মাসের ছেলে কোলে কাছে বসিয়াছিল। এতক্ষণ কথা বলিতে না পারিয়া তার ভালো লাগিতেছিল না। এইবার সুযোগ পাইয়া বলিল, এটা কিন্তু আপনি ভদ্রতা করে বললেন বনমালী দাদা। ডালনা নিশ্চয়ই ভালো হয়নি। দিদিকে কত বললাম, আমি রাঁধি দিদি, আমি রাঁধি। দিদি কি কিছুতেই আমাকে রাঁধতে দিলে? চারুর মনে মনে বিরক্ত হইয়া বলিল, না রেঁধেছিস বেশ করেছিস বাপু। ওইটুকু ছেলে নিয়ে রান্না করলে খেতে মানুষের ঘেন্না হতো না? পরে উত্তেজিত হইয়া বলিল, ঘেন্না হতো? আমার রান্না খেতে বনমালী দাদার ঘেন্না হতো? স্বয়ং বিধাতা। একথা বলিলেও আমি বিশ্বাস করিনি দিদি। চারু একটু হাসিয়া বলিল, আচ্ছা নে, না করিস না করিস, একটু চুপ কর। মানুষের সঙ্গে দুটো কথা বলতে দে। আমিও কথাই বলছি। চারু একটু ক্রুদ্ধ দৃষ্টিতে বোনের দিকে তাকাইল। 20-22 হাজার টাকা খরচ করিয়া সে যে তাহার বিবাহ দিয়েছিল, এমনি রাগের সময় সে কথাটা মনে পড়িয়া আজকাল চারুর মনের মধ্যে খচখচ করিয়া বাধে। পরের ছেলে ঘুমাইয়া পড়িয়াছিল। দিদি উপস্থিত থাকিতে বনমালীর কাছে আমল পাওয়ার সুবিধা হইবে না টের পাইয়া ছেলেকে শোয়ানের প্রয়োজনটা এতক্ষণে সে অনুভব করিল। উঠিয়া দাঁড়াইয়া বলিল, অমন করে তাকাচ্ছ কেন দিদি? মুখে কিছু লেগে আছে নাকি আমার? বলিয়া বনমালীর দিকে চাহিয়া একটু হাসিয়া সে চলিয়া গেল। চারু বলিল, দেখলে ভাই, শুনলে মেয়ের কথাবার্তা? আমি যেন ওর ইয়ার। আর এই সেদিনও কেঁদে কেঁদে আমায় চিঠি লিখেছিল, ও দিদি আমাকে 150 টাকা পাঠিয়ে দিও দিদি। টাকার বেলা দিদি দিদি, অন্য সময় সে কেউ নয়। বনমালী বলিল, ছেলে মানুষ বোঝে না। বোঝে না? কুচি খুকি কিনা বোঝে না? বোঝে সব। সব বুঝো ও এমনি করে, এ আর আমি টের পাইনে? দিদি যে আর টাকা নেই, দিদি যে হুট বলতে 500 টাকা পাঠিয়ে দেয়নি। বনমালী কিছু বলিল না। চারুও নিজের জ্বালা আর অভিমানে খানিকক্ষণ চুপ করিয়া রহিল। উহাদের স্তব্ধতা নিঃসম্পর্কীয়, কারণ আজ একজন প্রৌঢ়া নারী এবং অপরজন মধ্যবয়সী পাটের দালাল। খানিক পরে চারু বলিল, যা বলছিলাম, ভাগ্যে এই বাড়ি আর বাগান তোমার কাছে বাঁধা রাখার কথা মনে হয়েছিল। টাকা দেবার মেয়াদ পার হয়ে গেছে বলে তুমি অবশ্যই বাড়িটা নিয়ে নেবে না, কিন্তু আর কারো কাছে বাঁধা রাখলে কি সর্বনাশ হতো বলো তো? তা বই কি, বাগান বাড়ির পরের হাতে চলে যেত, কিন্তু আমার কাছে বাড়ি তো তুমি বাঁধা রাখোনি চারু দিদি, বিক্রি করেছিলে। ওমা, সে কি, আমি বিক্রি করলাম কখন? বনমালী একটু হাসিয়া বলিল, দলিলের নকলটা একবার পড়ে দেখো। 30,000 নগদ টাকা, আর ওই টাকার 5 বছরের সুদের দামে তুমি আমাকে বাড়ি বিক্রি করেছ। বরাবর সুদ দিয়ে এলে বলতে পারতে বাধা আছে। মুখ পাংশু হইয়া যাওয়াটা চারু সম্পূর্ণ নিবারণ করিতে পারিল না। কি বলিবে হঠাৎ সে ভাবিয়া পাইল না। শেষে বলিল, তুমি হাসছ? তাই বলো। বনমালীর মুখের হাসি অনেক আগেই মুছিয়া গিয়েছিল, কিন্তু সে কিছু বলিল না। জীবনের একটা অভিজ্ঞতাকে বনমালী খুব দামি মনে করিয়া থাকে। তাহা এই যে, বক্তব্য সহজে দুবার মুখ দিয়ে বাহির করিতে নাই। পুনরুক্তিতে কথার দাম কমিয়া যায়। চারু আবার বলিল, আমি বলি কি, 30 হোক 32 হোক, দেনা তো তোমার আমি শুধতে পারছি না। এ বাড়ি দিয়ে তুমিই বা করবে কি? তার চেয়ে বিক্রি করে ফেলে তোমার টাকাটা তুমি নিয়ে যাও, বাকিটা আমাকে দাও। তোমার 30,000 কেটে নিলে আমার যা থাকবে তাই দিয়ে দেশে একটা ছোটোখাটো বাড়ি তুলে বাস করি গে। জমি জায়গা যা আছে 2-4 বিঘে, তার খাজনা পাই না, ফসল পাই না, নিজে থাকলে একটা ব্যবস্থা হবে। বনমালী খাওয়া বন্ধ করিল। আজকাল কোনো কিছুতেই সে বিস্ময় বোধ করে না। আকাশের একটা বজ্র পাখি হইয়া পাশ দিয়ে উড়িয়া গেলেও না। কিন্তু চারুর কথায় সে যেন অবাক হইয়া গিয়েছে। এমনি মুখের ভাব করিয়া বলিল, তুমি এ বাড়ি বিক্রি করতে চাও? খেপেছ? চারু সবাই বলিল, কেন? তোমার টাকাটা তুমি পাবে। আমার টাকা চুলোয় যাক। চারু আরো ভয় পাইয়া বলিল, রাগ করো না ভাই, মেয়ে মানুষ, কিছুই তো বুঝি নে। বনমালী বলিল, ভুবনের বাড়ি বিক্রি করার পরামর্শ তোমাকে দিলে কে?
ওসব দুর্বুদ্ধি করো না। সময়টা কি জানো চারু দিদি? আমারও তেমন সুবিধে যাচ্ছে না। তোমার এই বাড়িটি বন্ধক রেখে কিছু ধার পেয়েছি, একটু সামলে উঠলেই ছাড়িয়ে নেব। চারু রুদ্ধ নিঃশ্বাসে বলিল, তারপর? ভুবনের বাড়ি ভুবন ফিরে পাবে। কর্ণনালী প্রায় রুদ্ধ করিয়া চারু বলিল, কিন্তু তোমার টাকা, তোমার 30,000 টাকা ভুবনের কাছে জমা থাকবে, এ কথা কেউ বিশ্বাস করে? নির্মূল আশার শোকে চারু কাঁদিয়া ফেলিল। বনমালী বলিল, কেঁদো না চারুদি, আমি কি তোমার পর? আগে তুমি আমাকে কত ভালোবাসতে। শুনিয়া চারুর কান্না থমকিয়া থামিয়া গেল। বনমালী যদি পরিহাস করিয়া থাকে, বিশেষ করিয়া আগের কথা তুলিয়া পরিহাস করিয়া থাকে, তবে সত্যই তার কোনো আশা নাই। আমি যদি মনে কোনোদিনও ব্যথা দিয়ে থাকি যেন। বনমালী আবার খাওয়া বন্ধ করিল। তুমি আমার মনে ব্যথা দেবে কেন? চারু চোর বনিয়া গেল। যদির কথা বলছি। বনমালী একেবারেই গম্ভীর। সে আরো গম্ভীর হইয়া বলিল, ভুবন কোথায় চারুদি? চারু নিঃশ্বাস ফেলিয়া ডাকিল, ও ভুবন, ভুবন, একবারটি এদিকে শুনে যা তো। ঘরের ভিতর হইতে ভুবন থুপ থুপ করিয়া পা ফেলিয়া আসিয়া দাঁড়াইল। সে অত্যাশ্চর্য মোটা, তাহার গলায় 2টি খাঁজ আছে, মনে হয় গালেও খাঁজ পড়িবে। বনমালী ভাবিল, এই ছেলেকে অত ভালোবাসে? চারু তো আশ্চর্য মেয়ে মানুষ। মাসখানেক পর পরীর শ্বশুরবাড়ি চলিয়া গেল আর আসবো না দিদি। আরো 1 মাস পরে বনমালী তার বুড়ো মা, আশ্রিতা, দাস-দাসী মোট বহর লইয়া শহরের ভিতরের বাড়ি ছাড়িয়া চারুর শহরতলির বাড়িতে উঠিয়া আসিল। চারুর অনুমান করিতে কষ্ট হইল না যে বনমালীর অবস্থানটা সাময়িক হবে না। পাংশুমুখে জিজ্ঞাসা করিল, ওখানে কি তোমাদের অসুবিধে হচ্ছিল ভাই? বনমালী বলিল, অসুবিধে হলে এতদিন বাস করলাম কি করে চারুদি? সেজন্য না, মনে করছে বাড়িটি আগাগোড়া মেরামত করব আর 2খানা ঘর তুলব ছাদে। মাস 2 তোমার এখানেই আশ্রয় নিতে এলাম। চারুকে বলিতে হইল, আহা, আসবে বৈকি, সে কি কথা, বেশ করেছ। তারপর 2 মাসের মধ্যে বনমালীর বাড়ি মেরামত আরম্ভ হইল না, ছাদে ঘর উঠিবার কোনো লক্ষণ দেখা গেল না। চারু গোপনে সংবাদ লইয়া জানিতে পারিল, নিজের বাড়ি বনমালী 210 টাকায় ভাড়া দিয়েছে। ইতিমধ্যে বনমালী নিরঙ্কুশ তৈলাক্ত অধিকার সদরের গেট হইতে পেছনের গলিতে খিড়কির দরজা পর্যন্ত বিস্তৃত হইয়া গেল। অতিথির আদর ও সম্মান পাইয়া চারু তার নিজের বাড়িতে বাস করিতে লাগিল। বনমালী বলে, অসুবিধে হচ্ছে চারুদি? প্রশ্ন শুনিলে রাগ হয়। না ভাই, অসুবিধে কিছু নেই। কিছুদিন যদি দেশে গিয়ে থেকে আসতে চাও, কেষ্টকে সঙ্গে নিয়ে যেতে পারো। দেশে টেশে মধ্যে মধ্যে যাওয়া দরকার বৈকি। দেশে কি বাড়ি ঘরদোর কিছু আছে ভাই যে যাব? 1,000-2 খরচ করলেই দেশে দিব্যি বাড়ি হয়। জমি জায়গা আছে, খাজনা পাওনা, ফসল পাওনা সব লুটেপুটে নিচ্ছে। নিজে থাকলে লোকসানটাও রদ হতো। জমি কই দেশে? কিছু কি আর আছে ভাই? আমার সর্বস্ব গেছে। বনমালী তখনকার মতো চুপ করিয়া যায়। তাহার মা হেমলতা বলেন, হ্যাঁ রে, ওরা কি যাবে না? কোথায় যাবে? যে চুলোয় খুশি। আমাদের তো ভাববার দরকার। কদিন দেখ, তারপর নিজের পথ দেখে নিতে বলে দে। তাড়িয়ে দিতে পারবো না মা, ওসব আমার ধাতে নেই। নিজে থেকে যায় তো যাবে, নইলে রইল। কয়েকদিন পর বনমালী আবার চারুকে বলে, শুনলাম তুমি নাকি তীর্থে যেতে চাও। আমায় বলনি কেন চারুদি? আমি সব ব্যবস্থা করে দিতাম। তোমার ধর্মকর্মে আমি বাধা দেব কেন? বুদ্ধির ধার পড়িয়া গেলেও চারু এত বোকা হইয়া পড়ে নাই যে ভুবনকে লইয়া এ বাড়ি হইতে নড়িবে। বনমালীর দুর্বলতা সে জানে। বনমালী সোজাসুজি কাহারও প্রতি নিষ্ঠুরতা দেখাইতে পারে না। সামনে যে উপস্থিত থাকে তাহার মনে বেদনা দেওয়া বনমালীর সাধ্যাতীত। তার মনের চলাফেরার প্রস্তরময় পথ সে এক পরত মাটি বিছাইয়া ফুল ফুটাইয়া রাখিবার চেষ্টা করে। তীর্থদর্শন কামনা রাখার অপবাদ চারুর তাই অস্বীকার করে। বলে, কই, তীর্থে যাওয়ার কথা আমি তো কিছু বলিনি।
ও হ্যাঁ, মনে পড়েছে। মামিকে বলছিলাম স্বামী শ্বশুরের এই তীর্থ ছেড়ে আমার এক পা কোথাও নড়তে ইচ্ছে করে না। মাসিমা বুঝি মনে করেছেন আমি তীর্থে যেতে চাই। বনমালী একটা হাই তোলে। মেয়ে মানুষের এত বুদ্ধি তার ভালো লাগে না। তবু দেশ বেরালে ভুবনের একটু উপকার হতো। হায় রে কপাল, ওর আবার দেশ বেরানো। চারু কাটা করার উপক্রম করে। বনমালী আর কিছু না বলিয়া বাগানে পায়চারি করিতে যায়। ভাবে কি আর হইবে, থাক। গ্রামকে গ্রাম ঘাড়ে আসিয়া চাপিয়ে বসিয়াছে। চারুদির ভাটা আর এমন কি গুরু। কাকর বিছানো পথের ঠিক মাঝখান হইতে দুটি কচি সবুজ গাছের শীষ বাহির হইয়াছে। বনমালী থমকাইয়া দাঁড়ায়। পকেট হইতে একটা টাকা বাহির করিয়া যমজ ভাইয়ের মতো তাদের দুটিকে সে চাপা দিয়ে দেয়। ভাবে আগে চারুদি যদি টাকা না থাকিত। তারপর একদিন পরি বিধবা হয়ে দিদির কাছে চলিয়া আসিল। ছেলেকে সাবধানে মাটিতে নামাইয়া রাখিয়া গড়াগড়ি দিয়ে কাঁদিয়া কাঁদিয়া সে বলিতে লাগিল, দিদি গো, আমার কপাল পুড়েছে গো, কে অভিশাপ দিয়ে আমার এমন করলে গো, কে করলে? গলায় আঁচল জড়াইয়া পাক দিয়ে চারু গলায় ফাঁস দিবার চেষ্টা করিতেছিল, কিন্তু হেমলতা ফাঁস খুলিয়া দেওয়ায় সে চেষ্টা সে ত্যাগ করিল। খানিকক্ষণ মেঝেতে কপাল কুটিয়া হাত কামড়াইয়া চেঁচাইয়া এক বিষম কাণ্ড বাঁধাইয়া তুলিল ও ছুটিয়া নিজের ঘরে গিয়া দরম করিয়া দরজা বন্ধ করিয়া দিল। গলায় সে যে আর ফাঁস দিতেছে না সেটা বেশ বোঝা গেল, কারণ বাহির হইতে ভগবানের কাছে তাহার একটানা আবেদন শোনা যাইতে লাগিল, আমায় নাও ভগবান, এবার আমায় নাও। বনমালী পরীকে সান্ত্বনা দিয়া বলিল, অমন করে কাঁদিস নে পরি, ছেলের মুখ চেয়ে বুক বাঁধ। নে ওঠ, উঠে মাই দে ছেলেকে। কাকিয়ে কাকিয়ে গলা যে ওর কাঠ হয়ে গেল রে। হেমলতা বনমালীর সান্ত্বনা প্রত্যাহার করিয়া নিলেন। ওকে এখন ওসব বলিস নে বনমালী, কাঁদিতে দে। শ্বশুরবাড়ির লোকেরা ওর শুনেছি যে দজ্জাল, প্রাণ খুলে সেখানে কি একটু কাঁদতে পেরেছে রে? এই প্রাণঘাতী শোক জোর করে চেপে রেখে শেষে কি অসুখে পড়বে মেয়েটা? খানিক কেঁদে নিক। পরে আরো জোরে জোরে কাঁদিয়া উঠিল। বনমালীর বিপদের আর সীমা রহিল না। কান্না তাহার একেবারেই সহ্য হয় না, অথচ উঠিয়া যাইবার উপায় নাই। পরে মনে করিবে, দেখো কি নির্মম, আমার এমন শোকটা চোখ মেলে একটু চেয়েও দেখল না। ওদিকে চারুর সারা শব্দ বন্ধ হইয়া গিয়েছে। খানিক পরে দম লইয়া পরি বলিল, ও মাসিমা, দিদি কি করছে দেখুন। হেমলতা খোকাকে বনমালীর দিকে আগাইয়া দিলেন। ধর তো, দেখিয়ে আসি একবার। বনমালী হাত বাড়াইল না। আমি দেখে আসছি, তুই এখানে বস। পরে নিজের ছেলে কোলে একরকম ফেলিয়ে দিয়েই হেমলতা পালাইয়া গেলেন। খোকাকে সঙ্গে লইয়া অল্পক্ষণের মধ্যেই তাহাকে আবার ফিরিয়া আসিতে হইল। সে ইচ্ছে হেমলতার ছিল না। এসব তাহার ভালো লাগে না, সদ্য বিধবার এই কান্নাকাটি। তাছাড়া কুপিত বায়ুর প্রকোপে সর্বদা তাহার মনের মধ্যে আগুন জ্বলিতেছে। কোনো প্রকার উত্তেজনা হওয়া কবিরাজের নিষেধ। পরের মেয়ের কপাল পোড়ার ঝাঁজে শেষে কি তার তালু জ্বলিবে? চারুর ঘরের দরজা ঠেলিয়ে বলিলেন, দরজা খোলো মা, দরজা খোলো। ওসব কি করতে আসে? মাথা ঠান্ডা রাখো। বলিয়া ওদিকে জানালায় সরিয়ে গিয়া ঘরের ভেতরে তাকাইয়া তিনি অবাক হইয়া গেলেন। শরৎকালে ফাজিল মেঘের মতো চারুর শোক ইতিমধ্যে কোথায় চলিয়া গিয়েছে। ভুবনকে আদর করিয়া সে তাহার মাথায় মাখাইতেছে কবিরাজি তেল। হেমলতা চলিয়া গেলে পরি উঠিয়া বসিল। বনমালীর কাছে একা একা কাঁদিতে তাহার লজ্জা করে। মুখ হইতে এলো চুল সরাইয়া সে স্বরভঙ্গে বলিল, খোকাকে দিন, হাতটা বোধহয় ওর ভেঙেই গেল। খোকাকে তার কোলে দিয়ে বনমালী বলিল, তোর ছেলেটা তো বেশ হয়েছে রে, থাক, আপনাকে আর ঠাট্টা করতে হবে না। বনমালী দিকে পেছন করিয়া বসিয়া খোকার মুখে মাই তুলিয়া দিল। এবার বনমালী উঠিয়া যাইতে পারে, যাওয়াই সঙ্গত, কিন্তু সে বসিয়াই রহিল। পরের অস্তিত্ব সম্বন্ধে বনমালীর চেতনা কোনোদিন বিশেষভাবে উদ্বুদ্ধ ছিল না। সে তার কাছে চিরদিনই চারুর ছোট বোন ছিল। আজ বনমালী লক্ষ্য করিল যে বিধিবৎ বেশ ধারণ করে পরীকে কম বয়সী চারুর মতো দেখাইতেছে। তার ব্যবহার, তার মনোবিকার, তার কথা বলিবার ভঙ্গি যেন চারুর যৌবনকাল হইতে নকল করা। কেবল চারুর চেয়ে সে স্পষ্ট স্বচ্ছ।
তোর ঘাড়ে কি লেগে আছে রে পরি? ঘাড়ে হাত বুলিয়ে পরি জবাব দিল, কি লেগে থাকবে? কিছু না। তুই পাউডার মেখেছিস? পরি জোরে নিঃশ্বাস নিয়ে বলিল, মেখেছিই তো, বেশ 100 বার মেখেছি। আপনি কেন আমায় কালো বলেন? পরের বৈধব্যের আঘাতেই বোধহয় চারুর মাথা আর একটু খারাপ হইয়া গেল। 40 বছর বয়সে তার চুলের এবার পাক ধরিল, কোমরে বাত দেখা দিল, আর পেটে হইল অম্বল। শোক আর অম্বলের মধ্যে কোন কারণে তার বুক সর্বদা জ্বালা করিতেছে সেটা আর সবসময় ঠিকমতো বুঝিবার উপায় রহিল না। হেমলতার কাছে সে কাঁদিয়া বলে, আমার মতো অবস্থা মাসিমার শত্রুরও যেন না হয়। দিনরাত ভগবানের কাছে এই কামনা জানাচ্ছি, কোনো দিকে কুল কিনারা নেই মাসিমা, আমি অকুলে ডুবেছি। হেমলতা বিরক্ত হন, মুখে বলেন, মাথা ঠান্ডা রাখো মা, কি করবে, মাথা ঠান্ডা রাখো। মাথা চারু ঠান্ডা রাখিতে পারে না, ভাবিয়ে ভাবিয়ে মাথা গরম করে। একটা পেটের ছেলের ভবিষ্যৎ ভাবিয়া যা আকুল হইয়া উঠিয়াছিল, ছেলে লইয়া কচি বোনটাও আসিয়া ঘাড়ে চাপিল। সে কোন দিক সামলাইবে? পরীকে সে জিজ্ঞাসা করিল, কিছু রেখে গেছে? না, কিছু না। পোস্ট অফিসে, ব্যাংকে তোর নামে কিছুই রেখে যায়নি? কি রোজগার করতে যে রেখে যাবে দিদি? মাস গেলে হাত খরচের টাকার জন্য বাপের কাছে হাত পাতত, রেখে যাবে। আমি যে দিয়েছিলাম, শ্বশুরের সিন্দুকে ঢুকেছে, খাট পালঙ্ক ছাড়া। চারুর কপালে চোখ তুলিয়ে বলিল, তোর গয়নাও দেয়নি নাকি? তোকে যে আমি 13-14 হাজারের গয়না দিয়েছিলাম রে, কিচ্ছুটি আমাকে দেয়নি দিদি, সব আটকে রেখেছে। আঁচল থেকে চাবি কেড়ে নিয়ে বাক্স খুলে শ্বশুর নিজে সব বার করে নিল, খোকার গয়না পর্যন্ত। এমন চামার! তা আর 2 মাস তুই ধৈর্য ধরে থাকলি না কেন? কেমন করে আদায় করে নিতে হয় আমি দেখতাম। বড় খারাপ ব্যবহার করে দিদি, থাকতে ভালো লাগলো না। চারু হঠাৎ রাগিয়ে উঠিল, থাকতে ভালো লাগলো না? মেয়ে মানুষের অত ভালো লাগা মন্দ লাগা কিলো? যা, কালকেই তুই ফিরে যা। বুড়ো মরবার সময় খোকাকে তো কিছু দিয়ে যাবে। পরে ঠোঁট উল্টিয়ে বলিল, আসে ছাই, দিয়েও যাবে ছাই। 7 ছেলের একটা রোজগার করে, তাদের বিয়ে দিতে হবে না? ও বাড়ি আমি আর যাচ্ছি না বাপু। হ্যাঁ। চারু আগুন হইয়া বলিল, ছেলে তবে তোর মানুষ করবে কে শুনি? তোকে খাওয়াবে কে শুনি? আমার আর সেদিন নেই পড়ি, বনমালী তাড়িয়ে দিলে নিজের ছেলে আমার খেতে পাবে না। আমার ভাবনা তোমার ভাবতে হবে না দিদি, বলিয়া মুখ ঘুরাইয়া পড়ে চলিয়া গেল। চারু দাঁতে দাঁত ঘষিয়া বলিল, আমার ভাবনা তোমার ভাবতে হবে না দিদি। ভাবতে হবে না তো আমাদের বাড়ি এসেছিস কেন লো হারামজাদি? 3 দিন পরের সঙ্গে কথা সে কহিল না, কিন্তু তাহাতেও পরের কিছুমাত্র অনুতাপের লক্ষণ নাই দেখিয়া চারুর নিজের হাত পা কামড়াইবার ইচ্ছা হইতে লাগিল। দেখ পরি, এতবার ভালো নয়। নয়তো নয়, কি হবে? খাইয়ে পরিয়ে মানুষ করিনি তোকে আমি? সবাই করে থাকে, তুমি একা নও। চারু বনমালীর স্মরণ নিল। মেয়েটা নিজের সর্বনাশ করেছে ভাই, সব ছেড়ে ছেড়ে দিয়ে এলে তাদেরই সুবিধে একেবারে বঞ্চিত করবে। বনমালী কাজের ভিড়ে ব্যস্ততার ভান করিয়া বলিল, আহা, যাবে বই কি চারুদি, যাবে। 2 দিন জুড়িয়ে গেলে ক্ষতি কি? চারু আর কিছু বলিতে সাহস পাইল না। পরদিন পরি মুখ ভার করিয়া বলিল, লেগেছে তো পিছনে, জগতে কারো ভালো করতে নেই। তুই তুই আবার কবে আমার কি ভালো করলি গো? এখানে আছো কার জন্য ভেবে দেখেছো একবার? চারু চোখ পাকাইয়া বলিল, তোর জন্য না, তুই দয়া করে থাকতে দিয়েছিস এখানে তাই। চট করিয়া ঘুরিয়ে দম দম পা ফেলিয়া পরে চলিয়া গেল। চারু নিজের ঘরে গিয়া দেয়ালকে শুনাইয়া বলিতে লাগিল, ওর জন্য আমি আর কিছু করব না, করব না, করব না, করব না। এই 3 সত্যি করলাম, নারায়ণ সাক্ষী। পরের ঔদ্ধত্য তার কাছে বেশি দিন অন্ধকার হইয়া রহিল না। ক্রমে ক্রমে ব্যাপারখানা বোঝা গেল। বনমালীর খাওয়ার সময় চারু উপস্থিত থাকে। কয়েকদিন পরে পরীকেও দেখা যাইতে লাগিল। চারুর চেয়ে সে বনমালীর বেশি কাছঘেঁষিয়া বসে। চারুর হাতের পাখা অনেক আগেই দখল করিয়া রাখে। চারুর মুখের কথা কাড়িয়া লইয়া বলে, খান, পেট আপনার ভরেনি? কখনো ভরেনি, আমি বুঝি না ওই খেয়ে মানুষ বাঁচে? পরি বলে, কাল আপনাকে পেঁপে ডালনা রেঁধে দেবো, খেয়ে দেখবেন।
বেশ রাধে। চারু এমন করিয়া বলিতে পারে না, এমন স্নেহসিঞ্চিত গাঢ় কণ্ঠে, এমন মনোহর আবদারের ভঙ্গিমায়। অবাক হইয়া সে বোনের মুখের দিকে তাকাইয়া থাকে। পরি বলে, হাঁ করে তাকিয়ে কি দেখছো দিদি? দুধটা এনে দাও, খাওয়া যে হয়ে এলো। পরি যেন বনমালীর ছায়াটিকে বেদখল করিতে চায়। আশেপাশে কোথাও সে সর্বদাই আছেই।